নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই 5ই আগস্ট 2024 শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে যেই বাংলাদেশে রাজনীতির যেই পট পরিবর্তন হয়েছে, এই পট পরিবর্তনে সবচাইতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দুরা। আমরা সচরাচর জানি বাংলাদেশে যে কোনো ধরনের নির্বাচন বা রাজনৈতিক আন্দোলন হোক বা যে কোনো ধরনের সরকার পরিবর্তন হোক বা পট পরিবর্তন হোক, এরকম বড় ধরনের পট পরিবর্তন হোক, যা কিছুই ঘটুক সংখ্যালঘুদের ওপর তার আঁচড় পড়বেই, এবং এইবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হিন্দুদের বাড়িঘর লুটতরাজ হয়েছে, বাড়িঘর জবরদখল হয়েছে, মানুষকে ইভেন খুন পর্যন্ত হয়েছে, মারধর করা হয়েছে, দোকানপাট লুট হয়েছে, ভাঙচুর হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং এর প্রায় 50টি জেলায় 300রও বেশি এই আক্রমণ হয়েছে। তার মধ্যে 2-3টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যারা নাকি আওয়ামী লীগের সাথে জড়িত ছিল। কিন্তু এইটা নিয়ে আমরা দেখেছি সেনা প্রধান থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে শুরু করে তো অন্যান্য উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও এইটার উপর একটা ডাউট কাস্ট করতেছে যে না, এইটা অতিরঞ্জিত করা হচ্ছে, এটা ভারতীয় মিডিয়া থেকে প্রচার করা হচ্ছে, অতিরঞ্জিতভাবে দেশে তেমন কিছু ঘটছে না, বা যদি কিছু ঘটে থাকে সেটা ধর্মীয় কারণে না, সেটা রাজনৈতিক কারণে করা হচ্ছে। তারা আওয়ামী লীগ করতো, যেন আওয়ামী লীগ করলে হিন্দুরা আওয়ামী লীগ করতে পারবে না আর কি। যাই হোক, যে এইসব কারণে করা হচ্ছে। কিন্তু আমাদের কাছে যে রিপোর্টগুলি আসতেছে অনবরত, এবং মানুষের বক্তব্য হলো যে এখন তো মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই কথাগুলি শুনতে, যে এখন তো তারা বিশ্বাসও করতে চাচ্ছে না যে যেই ঘটনাগুলি যে ঘটছে এগুলি নাকি গুজব, এই রকম কথা তারা বলতেছে। তো সর্বশেষ যেই বিষয়টি গতকাল যেটা কাজটা করেছে সেটা হলো বিএনপির একটি সভা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেছেন যে এই সংখ্যালঘুদের ওপর যে আক্রমণ হচ্ছে, চলমান আক্রমণ, হিন্দুদের ওপর চলমান আক্রমণটি ষড়যন্ত্রকারীদের নতুন প্লট। এটা নাকি ষড়যন্ত্রকারীদের একটা নতুন প্লট। তিনি বলেছেন ষড়যন্ত্রকারীদের নতুন প্লট, সংখ্যালঘুদের ওপর অত্যাচার। এই যে দেখুন, এই যে তার একটা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কর্মসূচিতে তিনি সেটা উল্লেখ করেছেন। আমি কারো ক্ষতি করি না, আমি কত কষ্ট করে কীর্তন করে জীবনে যা কামাই করছিল, ওই দিনের খাটে জীবনে যা কামাই করছিল সন্দেহমূলক করে আসে, এই যে ভাঙচুর করছে। ভাই দেখেন সর্বনাশ করে আমরা তো অত কাগজ কলমে আমরা নেতাগিরি করি না, আমার নাম মাত্র আওয়ামী লীগ, সবাই জানেন আমরা আওয়ামী লীগ, কিন্তু হয়তো একেবারে যায় না ওভাবে। সব নিয়ে গেছে, আমি সারা বড় পারি না, আমি জানি না ধরে এইভাবে এসে হাঙ্গামা করবি, এটা আমরা বুঝি না। আমরা কাছে কিচ্ছু হবি না, কিচ্ছু হবি না। পদতন্ত্র ব্যর্থ হয়ে চলে গেল। আজকে সারা বাংলাদেশ হিন্দু আওয়ামী লীগ যা কিছু আছে সবারই একাকে বিনাশ করে দিয়ে গেল। এরা দেশের শান্তি চায়। সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, এটা ষড়যন্ত্রকারীদের নতুন প্লট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন তাদের মূল টার্গেট হচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভারতের সাহায্যে আবার যদি কিছু করা যায়, সেই জুজুর ভয়, ভারতের সাহায্যে পুরা জিনিসটাই। কেউ বলছে ভারতের নিয়ে ভারতের মিডিয়াগুলি এটা অতিরঞ্জিত করে প্রকাশ করছে, বা ভারতের রড বাংলাদেশে ঢুকে এই নাশকতা সৃষ্টি করতেছে। আর তিনি বলছেন যে ভারতের সাহায্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে যদি আবার কিছু করা যায়।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন মির্জা ফখরুল। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মী এবং ছাত্র জনতা সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ষড়যন্ত্রের নতুন নতুন কৌশল আবিষ্কার হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এখন নতুন একটা প্লট নিয়েছে ষড়যন্ত্রকারীরা। সেটা কি? সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে। তিনি বলেন, ম্যাডাম অর্থাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খুব সুন্দর করে বলেছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশের নাগরিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা সবাই মিলে স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। কিন্তু তারা আজ হিন্দু সম্প্রদায় বলে তাদের আলাদা করে দিতে চায়, আমরা তাদের সঙ্গে একমত নই। তো এইখানে মির্জা ফখরুল আলমগীরকে আমি বলতে চাই যে আপনার ম্যাডামকে বলে দিবেন যে 2001 সালের নির্বাচনের আগে আপনার ম্যাডাম কিন্তু বলেছিল যে আওয়ামী লীগকে ভোট দিলে নাকি মসজিদে মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশ নাকি ভারত দখল করে নেবে, এই কথা কিন্তু তারা বলেছিল। এবং একই সাথে তার ম্যাডামকে বলে দেওয়া উচিত বা তার জানা উচিত যে এই যে বলছেন যে আমরা সবাই মিলে স্বাধীনতা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, হ্যাঁ এইটা ভালো, আমি সাধুবাদ জানাই স্বীকার করার জন্য, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম করলেন কেন তাহলে? আমরা তো সবাই মিলে দেশ স্বাধীন করেছি, আমরা তো রাষ্ট্রধর্মের জন্য দেশ স্বাধীন করি নাই, আমরা স্বাধীন করেছি স্বাধীনতার জন্য। তাহলে সেই স্বাধীনতার মধ্যে আপনারা আমাদেরকে কেমন করে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দিলেন, এই কথাটি আপনি নিজেও জেনে রাখবেন বা আপনার ম্যাডামকেও বলে দেবেন। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা ভারতের সাহায্য নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। এ প্রসঙ্গে তিনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও 90-এর গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনগণ যখন গর্জে ওঠে তখন তাদের সামনে কোনো কিছুই আর দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব বলেন, ঝামেলা না করে ভালোই ভালোই আত্মসমর্পণ করেন। কেন ভালোই ভালোই আত্মসমর্পণ করবে? তারা কি দেশের নাগরিক না? তাদের কি বক্তব্য রাখার অধিকার নাই? তাদের কি রাজনীতি করার অধিকার নাই? কার কাছে আত্মসমর্পণ করবে? রাজাকারদের কাছে? তো যাই হোক, যারা এখনও বাইরে আছেন, এদিক ওদিক ঘুরছেন, তারা একবার দেখুন চরম প্রতাপশালী আইনমন্ত্রী, প্রতাপশালী উপদেষ্টা কি অবস্থায় তাদের নিয়ে গেছে কোর্টে। তো এই যে এদেরকে কি অবস্থায় নিয়ে গেছে কোর্টে, এটার বিরুদ্ধে কিন্তু আপনারা আন্দোলন করেছিলেন, বারবার বলেছিলেন। তো এখন যে তাদেরকে সেই একই অবস্থায় কোর্টে নিয়ে গেছে এবং সেইটাকে আপনি উদাহরণ হিসাবে মানে ডুগডুগি বাজাচ্ছেন, এটা কি কাজটা কি সঠিক? কই আপনার প্রতিবাদ এখন হচ্ছে না কেন? আপনারাও প্রতিবাদ করুন যে না, এইভাবে হেনস্থা করা যাবে না। একটা মানুষের সে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত আইনের চোখে নিরপরাধ, তাকে সেইভাবে ট্রিট করা হোক। কিন্তু এখন আপনারা খুব মানে আনন্দে আটখানা হয়ে গেছেন, তাই না? কারণ এটা নিজের ঘাড়ে আর পড়তেছে না। তো তিনি বলছেন যে তাদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে। তো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের উপর জনগণ আস্থা রেখেছে, তারা একটু স্বস্তি ফিরিয়ে দিয়েছে। তো হয়তো এটা বিএনপির জন্য স্বস্তি, কিন্তু আমি সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষ যারা বাংলাদেশকে ভালোবাসে, দেশপ্রেমিক মানুষের জন্য কিন্তু এটা স্বস্তির বিষয় নয়। তিনি বলেছেন যে তারা নির্বাচন দেবে, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে। আমরা সেটাই চাই। আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক, আমরা যৌক্তিক সময় দিতে চাই। মির্জা ফখরুল বলেন, এই সরকারকে আপনারা সাহায্য করবেন, এটা হচ্ছে অভ্যুত্থানের সরকার, আন্দোলনের ফসল। আমরা তাদের সহযোগিতা দেব যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্রের পক্ষে থাকে এবং গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, গণতন্ত্র এবং গণতন্ত্রের কোনো বিকল্প নাই। খালেদা জিয়া মুক্ত হয়েছেন, কিন্তু তারেক রহমান এখনও দেশে ফিরে আসতে পারেননি, তাকে ফিরিয়ে আনতে হবে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে। তো দর্শক, এই অনেক এখানে ভালো মন্দ মিলিয়ে আছে, কিন্তু সংখ্যালঘুদের বিষয়ে তার যে বক্তব্যটি, যে ওই যে চোখ মানে বন্ধ করলে, অন্ধ সাজলে প্রলয় বন্ধ হয়ে যাবে, কিন্তু এই বিষয়টা কিন্তু সঠিক নয়। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। আপনি অস্বীকার করছেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না, বা এটাকে নাকি একটা নতুন প্লট
মানে তৈরি করে ষড়যন্ত্র করতেছে নতুন কিছু করা যায় কিনা ভারতের সহযোগিতায়। এই যে জুজুর বয় খেলা, এই যে আপনারা কোথায় কোথায় ভারতের গুজব ছড়ান, এগুলি কেন করেন আমরা জানি। আপনারা আজকে সংখ্যালঘু আমরা সবাই সমান এই সেই বলতেছেন, কিন্তু আপনারা চান না সংখ্যালঘুরা বাংলাদেশে থাকুক। আপনারা চান না বাংলাদেশে মানে একটা অসাম্প্রদায়িক সরকার প্রতিষ্ঠিত হোক, বা আপনারা চান না দেশটা অসাম্প্রদায়িক থাকুক। আপনারা চান এই দেশটাতে ইসলাম কায়েম করতে, সংখ্যালঘুদেরকে বিতরণ করতে। আজকে আমি অনেক মেসেজ পাই, মানে সেই মানুষের একই আক্রোশ, একই ক্রোধ, একই দুঃখ, যে আগে তো অন্তত মানে স্বীকার করতো যে আওয়ামী লীগ করতেছে, যাই হোক হিন্দুরা আমার কাছে আওয়ামী লীগ করতেছে, কিন্তু এখন তো স্বীকারও করতেছে না। এখন তারা বলতেছে যে এগুলি ঘটেই নাই, এগুলি সব বানোয়াট, এগুলি সব গুজব রটানো হচ্ছে। তো এই কথাগুলি তারা বলতেছে। তাহলে আপনারা যখন একটা জিনিসকে স্বীকারই করবেন না, তখন কেমনে আপনারা এই পরিস্থিতি সামাল দেবেন? শোনেন স্যার, আমাদের যদি আপনারা যান, আমাদের নিয়ে যান সাথে, তাহলে আমরা কি করবো? আমরা কি ঘরে আগুন ধরাইতে মরে যাবো? স্যার ওই যে উনার ফোন। কিসের ব্যবসা আপনার? রবিন মারাঠি বলছি। আপনার নাম? আমার নাম পলাশ কুমার শাহ। পলাশ কুমার শাহ। আপনি ভাঙছে কেন? মানুষের সুবল আপনার একটু আপনি ওর সাথে কি ও মানে এই জমি জাতি নিয়ে আমার বাড়ি এটা স্যার, ওর জমি এটা, আর জমি জাতি নিয়ে দ্বন্দ্ব। আমি তো টাকা পাবো, টাকা দেয় না, এইসব নিয়ে দ্বন্দ্ব। ভাঙার ওই দিন ভাঙার কারণ বিরাট বড় লিডার হয়ে গেছে নাকি? তো আমি জানি না। আপনি ওই যে যারা যারা মানছে সন্দেহ করছেন সবাই আপনি এটা তালিকা করে রাখেন, আমি আইসি সাহেবের বলে দিচ্ছি। এখন স্যার রাত্রেবেলা আমরা ঘুমাতে পারতেছি না। আমি আইসি সাহেবের সাথে কথা বলছি আজকে। রাত্রেবেলা কালকে 10 হাত দূরে এলো ক্যাম্প হবে। এইখানে কালকে রাত্রে 1টা পর্যন্ত সে সুবল সাহেব বসে থাকে, আমাদের বাড়ি কোনো লোকজন ঢুকতে দিচ্ছে না স্যার। আমরা আমাদের শোনেন স্যার, আমাদের যদি আপনারা যান, আমাদের নিয়ে যান সাথে, তাহলে আমরা কি করবো? আমরা কি ঘরে আগুন ধরাইতে মরে যাবো না কি করবো? আপনারা দেখেন, সুমন কি আপনার বাড়ি যাচ্ছে? আপনারা শোনেন লোকজনের কাছে, আপনাদের গোয়েন্দা দোষ থাকলে শোনেন কি জন্য আমি কি অন্যায় করেছি। আমি তিলে 10-15 বছরের ভেতরে আমি এই ব্যবসা করে এগুলো করেছি। আমার একটা চুল পর্যন্ত রাখিনি, আপনারা দেখেন। আচ্ছা সেটা তো হিসেবে হবে না, ওটা নিয়ে বিষয় বলছেন। এখন আপনারা এই শুনতেছেন, আমি চলে যাবেন। আমার পরে বিভিন্ন লোকের চাঁদা চাওয়ানো হচ্ছে, বিভিন্ন রকম সে চাঁদা চাইছে, চাঁদা হচ্ছে, বাড়িতে বেরোতে দিয়ে আসছে না, ভয় দিয়ে আসছে যেন বাড়িতে না রাস্তায় আসি। তাহলে আমরা কি করবো? কাজ আমরা খাবো কি? কোনো লোক বাজারে আমাকে দিয়ে যেতে যাচ্ছে না। আমার মা আসছে, আমার মা আসছে বৃদ্ধ মানুষ, টাকার কারেন্ট অফ করে দিয়েছে এই জায়গাতে, লাইন ছিঁড়ে দিয়েছে এই জায়গাতে, দোকানের লাইন, বাড়ির লাইন। আমার বন্ধু বান্ধব লাইন জোড়াতে আইছে, তাদের জোড়াতে দেবে না ওই সবাই লোকজন নিয়ে। আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশের নির্যাতিত মানুষ তারা সেই সাতক্ষীরা খুলনার ওই দিক দিয়ে নদী সাঁতরিয়ে তারা ভারতের বর্ডার অঞ্চলে গিয়ে আশ্রয় নিয়েছেন, এবং কাঁটাতারের কারণে তারা সেই পারে যেতে পারতেছেন না, এবং সেইখানে বিএসএফ তাদেরকে বাধা দিয়েছে। তো সেইটারও আমরা ভিডিও দেখেছি, ছাপা হচ্ছে, প্রচার করা হচ্ছে যে এগুলি নাকি সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা নাকি ভারতে পাড়ি দেওয়ার চেষ্টা করতেছে। মানে উদুর পিণ্ডি বুধুর গাড়ে চাপানোর নানান অপচেষ্টা। তো এইটার একটি মোক্ষম জবাব দিয়েছেন আমাদের বাংলাদেশের মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী সুবীর নন্দী, তার মেয়ে ফাল্গুনী নন্দী। তিনি একটি দারুণ প্রতিবাদ তিনি করেছেন। আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তিনি অনেক কথা বলেছেন, ক্ষোভের কথা বলেছেন, রাগের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন, দেশের কথা, ভালোবাসার কথা বলেছেন। শুনুন। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, সেটা আমাকে সম্মানজনক পোজ দেওয়া হয়েছে। আমি একজন ব্যক্তির মেয়ে বলে আমাদের মূল দাবি হচ্ছে আমাদের উপরে যে হামলা হয়েছে সেই হামলা বন্ধ হোক। দেশে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, নারী শিশু সবাই আমরা নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা এখন দিতেই হবে। আমরা ভারতে যাওয়ার জন্য এই দেশে জন্মগ্রহণ করি নাই। আমাদেরকে কথায় কথায় আওয়ামী সরকারের এজেন্ট বলা হয়, ভারতের দালাল বলা হয়। তাহলে আমরা এই দেশে কেন? আমরা তো ভারতের নাগরিক না। আমি ব্যক্তিগতভাবে আমি একজন শিল্পীর মেয়ে এই দেশে, আমি সুবীর নন্দীর মেয়ে। আমাকে হুমকি দেওয়া হয় ভারত ছাড়ার জন্য, কেন? এটা জবাব চাই। কাজেই সরকারকে এখন অবশ্যই এটা ইনিশিয়েটিভ নিতে হবে, যেভাবেই হোক এই অবস্থা বন্ধ করতে হবে এবং
নিরপেক্ষ রাষ্ট্র চাই, যাতে আমরা সবাই এখানে একসাথে থাকতে পারি। দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে ভাইয়া, হ্যাঁ, দ্বিতীয়বারের মতো স্বাধীন দেশে, তাহলে আমরা কেন নির্যাতনের শিকার হবো? আমরা নিশ্চয়ই স্বাধীন দেশে আমরা নির্যাতনের শিকার হইতে আমরা এখানে আসি নাই। তাহলে বাংলাদেশ যদি দ্বিতীয়বারই স্বাধীন হয়ে থাকে, তাহলে আমাদের উপরে এত হামলা কেন? আমাদের উপরে হামলা কেন? আমরা কেন পরাধীন? আমরা কখনো বৈষম্য করি না, কারণ একটা ছাত্র যখন মারা যায় আমরা মনে করি এদেশের মানুষ, পুলিশ যখন মারা যায় আমরা মনে করি এদেশের মানুষ। ছাত্র তো শুধু হিন্দু মুসলিম দেখে না, ছাত্র তো ছাত্রই, কাজে আমাদের জন্য সহন। কিন্তু দিন শেষে আমাদের হিন্দুদেরকে এখানে বলা হয় ভারতে চলে যাওয়ার জন্য। আমি যদি একজন জাতীয় ব্যক্তিত্বের মেয়ে যদি এই হুমকি পাই, তাহলে সাধারণ মানুষ কি করে থাকবে? হ্যাঁ, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, সেটা আমাকে সম্মানজনক পোস্ট দেওয়া হয়েছে। আমি একজন ব্যক্তির মেয়ে বলে, আমি ধর্মভিত্তিক রাজনীতি করি, আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেত্রী, আমি এখানে কাজ করি। তাহলে সেই হিসাবে তো বিএনপি আওয়ামী লীগ সারা দেশেই তো অনেক রাজনীতির সাথে জড়িত, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। আপনি কি ভারতের সংসদে নায়ক নায়িকাদেরকে দেখেন না? আমার অবশ্যই সমস্যা হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভারতে চলে যাওয়ার জন্য, নাইলে কি আমরা এখানে আসি? ঠিক আর কিছু বলতে চাই না, অনেক মন খারাপ আমাদের, আমরা এই পরিবেশে এখানে আসতে চাই না। তো দর্শক, এই হলো আমাদের অবস্থা, যে আমরা মার খাবো, আমরা বললে বলবো অভিনয় করা হচ্ছে, নাটক করা হচ্ছে, অস্বীকার করা হবে, গুজব বলে এটাকে ডিসমিস করে দেওয়া হবে। মানে দারুণ একটা টেকনিক তারা আবিষ্কার করেছে। এই যে বললো না যে এটা একটা ষড়যন্ত্রের নতুন প্লট, মানে এইটা ওদের হয়েছে নতুন প্লট। এরা নতুন সিস্টেম একটা আবিষ্কার করছে, এখানে মেধার বিস্ফোরণ করতেছে। এই জন্যই তারা এমনভাবে বলতে পারে যে মার খাইলেও বলতে পারে, মানুষের কষ্ট পাইলেও বলতে পারে না 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 মারে নাই, না 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 তুমি কষ্ট না, এটা সুখ, এটা সুখ। দিস ইজ হোয়াট, মেধার বিস্ফোরণ হলে এইরকম ঘটনা ঘটে। এখন বাংলাদেশ মেধার বিস্ফোরণের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই বিস্ফোরণ কবে শেষ হবে আমরা জানি না। তো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে এবং